আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বর্তমানে বাজারে কি কি ওষুধ আছে বা কি অবস্থা চিকিৎসার ডুশেন মাসকুলার ডিস্ট্রফি নিয়ে এই বিষয়ে আহ, কেউ সন্দেহ প্রকাশ করেছেন বা হয়তো অনেকে জানেন অথবা অনেকে জানেন না। তো আমি চেষ্টা করব যে এখন আসলে বাজারে কি কি ওষুধ আছে বা কি 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 রকম গবেষণা চলতেছে আমার জানা মতে আমি অতটুকু হয়তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বাজারে এখন যে ওষুধ আছে একদম প্রাইমারি লেভেল থেকে বা একদম শুরুর দিক থেকে যখন থেকে ধরেন ডুশেন মাসকুলার ডিস্ট্রফি ডায়াগনোসিস হয়, মানুষজন জানা শুরু করলো যে এরকম একটা রোগ আছে, তখন থেকে ডাক্তাররা হচ্ছে প্রেডনিসোলোন প্রেসক্রাইব করা শুরু করেন এই রোগের জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রেডনিসোলোন প্রথম অ্যাপ্রুভড হয় 1955 সালের 21শে জুন। তো তখন থেকেই এই স্টেরয়েডটা এই রোগের ডায়াগনোসিসের পর যেহেতু আর কোনো কিছু করার অপশন নাই, তখন থেকেই এই ওষুধটা প্রেসক্রাইব করে আসছেন ডক্টররা। তো আমাদেরকে প্রথমত ডক্টর ডায়াগনোসিসের পরে যখন ঔষধ দেওয়া শুরু করে তখন বা স্টেরয়েডের কথা বলা শুরু করে তখন আমাদেরকে আসলে বলেছিল যে প্রেডনিসোলোন হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রামের মতো, এটার সাথে আপনার আহ যতটুকুই এটা উপকার করুক, এটার সাথে সাইড ইফেক্ট গুলো প্যাকেজ প্রোগ্রাম আকারে আসে। আপনি ওষুধ নেবেন কিন্তু সাইড ইফেক্ট নেবেন না, এরকমটা আসলে হবে না। তো যেহেতু এখন আর কোনো অপশন যদি না থাকে আমাদের হাতে, তখন যতটুকুই থাকে আমরা হচ্ছে খুবই ক্ষুদ্র জিনিস নিয়েও হচ্ছে আশা দেখার শুরু করি এবং ওটা দেখে বাঁচার চেষ্টা করি। সো তখন এটাই ছিল আশার আলো শুরু থেকে। তো এই কারণে প্রেডনিসোলন দিয়ে ট্রিটমেন্ট শুরু হয়, যদিও এটার সাইড ইফেক্টের কারণে অনেকেই স্টেরয়েড নিতে চান না, বা স্টেরয়েডের সাইড ইফেক্টের কারণে অনেকেই বাচ্চাদেরকে বা স্টেরয়েড দিতে চান না। তো এটা আসলে ডাক্তার টু ডাক্তার ভেরি করে, এটা সাইড ইফেক্টের কারণে না দিতে চাওয়াটা অবশ্যই যৌক্তিক। তবে যদি ডাক্তাররা এখনো মনে করেন যে স্টেরয়েড কিছুটা হলেও এই রোগটাকে স্লো করতে সক্ষম, যার কারণে ওনারা হয়তো স্টেরয়েডের উপর এখনো বিশ্বাস রাখছেন। তো যেহেতু এটার সাথে অনেক সাইড ইফেক্ট আসে, এই সাইড ইফেক্টের মধ্যে ধরেন ওজন বেড়ে যাওয়া বা আহ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, শরীরের যেই বোন বা হাড্ডির যেই ঘনত্ব সেটা কমে যাওয়া, এবং এরকম ধরনের বেশ কিছু সাইড ইফেক্ট এটার আছে। তো বোন ডেন্সিটি বা হাড্ডির যে ঘনত্ব এটা যদি কমে যায় সেক্ষেত্রে ফ্র্যাকচার বা পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এছাড়া আমি বললাম যে আরো অনেক সাইড ইফেক্ট আছে। সো এত সাইড ইফেক্টের কারণে ডাক্তাররা বা রিসার্চাররা গবেষণা করছিলেন যে সাইড ইফেক্ট কমিয়ে কিভাবে হচ্ছে একই রকম ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। তো অবশেষে 2017 সালের 9 ফেব্রুয়ারি অ্যাপ্রুভড হয় ডেফ্লাজাকর্ট। তো এখানে আমি দুইটা নাম দিয়েছি আসলে আপনারা যেন মিলাতে পারেন। বাংলাদেশে প্রেডনিসোলন এবং ডেফ্লাজাকর্ট দুটোই বাংলাদেশের বাজারে আছে, এরকম কর্টান বা ডেফকর্ট এই ধরনের নাম হয়তো আপনারা শুনে থাকবেন বা দেখে থাকবেন। তবে এই ওষুধের নামটা দেওয়া জাস্ট শুধুমাত্র আপনারা যেন মিলাতে পারেন বাজারের সাথে। এর মানে এই না যে আপনারা এখনই হচ্ছে যারা এখনো স্টেরয়েড খাওয়া শুরু করেন নাই তারা হয়তো এই স্টেরয়েড নিয়ে বাসার নিচের দোকানে গিয়ে কিনে খাওয়া শুরু করবেন, জিনিসটা কিন্তু এইরকম না। এই রোগের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই কোনো ধরনের ঔষধ রোগীকে দিবেন না। এই ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে আমাদেরকে। তো এরপর প্রেডনিসোলন এবং ডেফ্লাজাকর্ট, স্টিল ডেফ্লাজাকর্টের যে সাইড ইফেক্ট নাই এমন না, সাইড ইফেক্ট আছে কিন্তু হয়তো প্রেডনিসোলনের চেয়ে কম, হয়তো ওই পরিমাণ ওজন বাড়ে না বা এইরকম। তো এরপরও সবাই গবেষকরা গবেষণা চালিয়ে যাচ্ছেন বা গিয়েছেন। তো এরপর দেখা গেছে যে নতুন একটা স্টেরয়েড যেটা হচ্ছে ভামরলন, এটা বাংলাদেশের বাজারে এখনো আসে নাই। ইউএসএ তে এটা অ্যাপ্রুভ হয় 2023 সাল, মানে গত বছরের অক্টোবরের 26 তারিখ। তো অলমোস্ট অলমোস্ট 1 বছর হয়েছে, তো এটা বাজারে আসছে। তো এই হচ্ছে স্টেরয়েডের অবস্থা, যে এই রোগের জন্য স্টেরয়েড ডাক্তাররা প্রেসক্রাইব করেন এবং এইগুলা হচ্ছে মানে পসিবল স্টেরয়েড যেগুলো বাজারে এখন আছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম দুইটা স্টেরয়েড বাজারে আছে, বাংলাদেশের বাজারে আছে। আর 3 নাম্বার যেটা সেটা শুধু আমার জানা মতো ইউএসএ তে আছে আপাতত, আর কোনো দেশে আছে কিনা আমার আসলে জানা নেই।
তো পরবর্তীতে রিসার্চের ফলে যে ওষুধ আরেকটা বের হয়েছে সেটা হচ্ছে এক্সন স্কিপিং মেডিসিন। এইটা আসলে বোঝাতে গেলে আমাকে আহ, জিন, এক্সন এই জিনিসগুলো হয়তো বোঝাতে হবে, বাট আমি চিন্তা করছি এটা হয়তো অন্য একটা ভিডিওতে কভার করব। তো এক্সন স্কিপিং মেডিসিন যেটা, সেটা হচ্ছে যে উম, মানুষের যেই আমাদের যেই রোগের কারণ যেই জিনটা, সেই জিনের মধ্যে অনেকগুলা এক্সন থাকে। তো সেইখানটায় ধরেন কিছু কিছু মানে কিছু কিছু জায়গা হয়তো স্কিপ যদি করা যায়, মানে ধরেন ওটা যদি ওইটা বাদ দিয়ে পরের অংশ থেকে আমরা হিসাব শুরু করি, বা পরের অংশ থেকে জোড়া লাগাই দিতে পারি, এরকম ভাবে হয়তো কোনো একটু পরিমাণ হয়তো ইমপ্রুভমেন্ট পাওয়া যেতে পারে। তো এই ধরনের রোগের চিকিৎসার মানে এই এই টেকনোলজির জন্য আমাদেরকে জানতে হবে যে আসলে আমাদের জিনের কোন অংশটা নাই, বা কোন অংশটা চেঞ্জ হয়ে গেছে, বা কোন অংশটা মানে কোন অংশটাতে ডিফেক্ট, এটা স্পেসিফিক্যালি জানতে হবে। যার কারণে ধরেন জেনেটিক টেস্টিংটা ইম্পর্টেন্ট। তো এই জেনেটিক টেস্টিং এর উপর ডিপেন্ড করে এই যে কার মানে কোন পেশেন্টের কোন অংশটা নাই, এটার উপর একটা স্ট্যাটিস্টিক্স আছে, যেটা হচ্ছে এখানে দেখতে পাবেন। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার বাম পাশের ছবিতে দেখতে পারবেন যে এক্সন 51 যেটা বলতেছে সেটা হচ্ছে রিসার্চের ভাষায় বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওনারা বলেন যে এক্সন 55 স্কিপ এমিনেবল। এটার মানে হচ্ছে যে 51 নাম্বার যেই এক্সনটা, এটা যদি কোনোভাবে স্কিপ করা যায় সেক্ষেত্রে হয়তো সে কিছুটা পরিমাণ ডিস্ট্রফিন তৈরি করলেও করতে পারে বা করতে পারবে, এটাই হচ্ছে টার্গেট। তো আপনারা দেখবেন যে এই ধরনের মানে এই যে ভেরিয়েন্টটা, এটার সংখ্যাই হচ্ছে সবচেয়ে বেশি। এটা হচ্ছে ধরেন সম্পূর্ণ আমাদের ডুশেন মাসকুলার ডিস্ট্রফি রোগের স্ট্যাটিস্টিক্স। তো তার মধ্যে এটা দেখা গেছে যে আহ 51 নাম্বার স্কিপ করলে যাদের কাজ হবে, এখন কাদের কাজ হবে দেখেন, এটা হচ্ছে একটা জাস্ট এক্সাম্পল। কারো ধরেন 3 থেকে 50 পর্যন্ত নাই, কারো হচ্ছে 4 থেকে 50 পর্যন্ত নাই, কারো 11 থেকে 50 পর্যন্ত নাই, কারো 24 থেকে 50 পর্যন্ত নাই, কারো 42 থেকে 50 পর্যন্ত নাই, কারো শুধু 50 নাম্বারটা নাই, কারো 52 নাম্বারটা নাই, কারো 52 থেকে 58 নাম্বার নাই। এরকম বিভিন্ন ধরনের মানে প্রত্যেকটা রোগী কিন্তু ডিফারেন্ট এই রোগের। সো প্রত্যেকটা রোগীর সিমটম ডিফারেন্ট হতে পারে, প্রত্যেকটা রোগীর প্রোগ্রেশন ডিফারেন্ট হতে পারে। তো এইখানে এই সবগুলার ডিলিশন যেটা, এরা সবাই হচ্ছে আসলে এই গ্রুপে। তো এদের পরিমাণ হচ্ছে 13% বা 13%। তো এর পরবর্তী গ্রুপ হচ্ছে 8%, যারা হচ্ছে 53 এক্সন 53 স্কিপ এমিনেবল, মানে হচ্ছে 53 নাম্বারটা স্কিপ করতে হবে। এদের হচ্ছে 45 নাম্বারটা স্কিপ করতে হবে, এদের 44 নাম্বারটা স্কিপ করতে হবে, এবং এভাবে দেখবেন যে পার্সেন্টেজটা কমতেছে। এবং এখানে একটা ভেরিয়েন্ট আছে যে 8 নাম্বারটা স্কিপ করতে হবে, যেটা হচ্ছে 2%। তারপর হচ্ছে যে বলতে চাচ্ছে মে নট বি এমিনেবল টু এক্সন স্কিপিং, এরকম আছে 30%, মানে এদের জন্য কোনো এক্সন স্কিপ করলেই আসলে হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। এবং এখানে আছে যে 20% আদার এক্সন স্কিপস। সো এই জিনিসগুলো এখনো ধরেন আননোন, বা বিভিন্ন ধরনের মিউটেশন যেগুলোকে হয়তো এই ধরনের গ্রুপে গ্রুপিং করা যাচ্ছে না, এই ধরনের। এখন যাদেরকে গ্রুপিং করা যাচ্ছে বা আইডেন্টিফাই করা যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় দেখা যাচ্ছে যে এই 13%। এবং রিসার্চ দেখবেন শুরু হচ্ছে এই 13%-এর উপর বেস করে। সো তারা আসলে টার্গেট করছে যে ইভেন দো রোগটা অনেক বিরল বা রেয়ার, কিন্তু তারপরও যে যে যদি কোনো একটা ঔষধ তৈরি করা যায় বা কোনো একটা ওষুধ বাজারে নিয়ে আসা যায়, সেটা যেন বড় একটা অংশকে কভার করতে পারে। যার কারণে বিজ্ঞানীরা বা রিসার্চাররা গবেষণা শুরু করেন এক্সন 51 নিয়ে। তারপর এই এই রিলেটেড এই ওষুধটা বাজারে আসে সেপ্টেম্বর 19, 2016 সালে। তো এইটা হচ্ছে প্রথম এক্সন স্কিপিং মেডিসিন যেটা বাজারে আসে, ইউএসএ এফডিএ তে অ্যাপ্রুভাল পায় 2016 সালে। তো একই ধারায় বা একই টেকনোলজি দিয়ে তারা হয়তো অন্য গ্রুপটাও কভার করার চেষ্টা করছেন। তো এই কারণে দেখা গেছে যে পরবর্তীতে ওনারা টার্গেট করলেন যে এক্সন 53 যেটা, সেটার জন্য ওষুধ বের করা যাক। তো এইভাবে দেখা গেল 2019 সালে আসলো যে বিয়ন্ডিস 53, যেটা কিনা এক্সন 53 53 নাম্বার যে এক্সন, ওইটাকে স্কিপ করে কাজ করার চেষ্টা করবে। পরবর্তীতে 2020-এ আরেকটা ওষুধ আসে, ভিলটেক্সো। এইটা এবং বিয়ন্ডিস 53 দুইটাই আসলে একই জায়গার উপর, এই 53 এক্সন স্কিপ এমিনেবল যে জায়গাটা, এটার উপর কাজ করে। বাট দুইটার কাজ করার ধরন হয়তো একটু ভিন্ন, এবং দুইটা আসলে দুইটা ভিন্ন কোম্পানির। তো পরবর্তীতে দেখেন পরবর্তী গ্রুপটা হচ্ছে 45।
সো এই 45, এমন্ডিস 45 2021 সালে এটা অ্যাপ্রুভ হয়, এমন্ডিস 45। তো দেখা যাচ্ছে যে আসলে এখান থেকে শুরু করে আমরা আসলে এইদিকে যাচ্ছি, যেটা এক্সন স্কিপিং মেডিসিনের ধারা। তো বাকিগুলো নিয়ে এখনো কাজ হচ্ছে এখন পর্যন্ত। রিসার্চ বা ক্লিনিক্যাল ট্রায়াল চলছে কিছুর উপর, এখনো হচ্ছে অন্য কিছু আমার জানা মতে আর অন্য স্কিপ এমিনেবলের জন্য বাজারে অন্য কিছু আসে নাই। তো এটা হচ্ছে এক্সন স্কিপিং মেডিসিনের অবস্থা। এখন এক্সন স্কিপিং মেডিসিন দিয়ে আসলে কতটা ইমপ্রুভমেন্ট বা কতটুকু উন্নতি পাওয়া যাচ্ছে সেই প্রশ্ন যদি করেন, এটা আসলে উত্তর করার কঠিন। কারণ হচ্ছে আপনি যদি যেহেতু আমরা আগে বললাম যে প্রতিটা রোগী ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন। এখন ধরেন আপনি যার কথা বলছেন, আপনার বাচ্চার কথা বলছেন, সে কি এই ওষুধটা নিতে পারতো কিনা, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। যদি পারতো, সেক্ষেত্রে তার কি আসলে ইমপ্রুভমেন্ট হইতো এটা দিলে, নাকি হইতো না? এটা বোঝার জন্য তো আসলে আমাকে একই পেশেন্টকে ধরেন 5 বছর দিলাম বা 2 বছর দিলাম, এবং হচ্ছে আবার 2 বছর আগে গিয়ে আবার না দিয়ে 2 বছর নিয়ে দেখলাম যে কেমন হয়। এটা কি করা সম্ভব? এটা তো সম্ভব না। মানে প্যারালালি তো হচ্ছে আমরা দিয়ে এবং না দিয়ে একই পেশেন্টকে রাখতে পারবো না। সো এখন কারো যদি উন্নতি হয়ও, কতটুকু উন্নতি হয়েছে এটা আসলে বলা খুবই কঠিন। তো এই হচ্ছে এটার ইমপ্রুভমেন্ট। বাট ক্লিনিক্যাল ট্রায়াল থেকে যেটা বলা হয় সেটা হচ্ছে আসলে খুব বেশি ইমপ্রুভমেন্ট না, বাট স্টিল কিছু নার চেয়ে অল্প কিছু বেটার, সেই হিসাবে এটা বাজারে আসছে। এবং এটাই হয়তো, এই যে দেখেন 2016 সাল থেকে এখন পর্যন্ত এটা চলতেছে। তো এই ওষুধটা কিভাবে দেওয়া হয় সেটা হচ্ছে, আমার বাচ্চা হচ্ছে আহ, এই প্রথম যেটা এক্সন 51 সেটা পেয়েছে এখানে। তো ওর হচ্ছে প্রতি সপ্তাহে আপনাকে একটা স্যালাইনের মতো করে এই ওষুধটা দিতে হয়। আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে এই ওষুধটা প্রতি সপ্তাহে দিতে হয়। কতদিন দিবে এটার কোনো লিমিট নেই। ডাক্তারকে বারবার জিজ্ঞেস করা হয়েছে এবং ডাক্তার আমাদেরকে জানিয়েছেন যে এটা ফর এভার দিতে হবে, আই মিন দিয়ে যাইতে হবে। এখন এটা শেষ কোথায় ওনারা জানেন না, বলতে পারতেছেন না। কারণ এইটা তো হচ্ছে যে ইমপ্রুভমেন্টটা সেটা করতেছে, এটা আসলে পার্মানেন্ট কোনো সলিউশন না। এটা জাস্ট হচ্ছে জোড়াতালি দিয়ে কোনোভাবে হচ্ছে কাজটা কোনো রকম চালানো যায় কিনা দেখা। এটা হচ্ছে এটার কাজ। এখন ধরেন তাহলে বাকিরা কি করতেছে এখানে, যারা হচ্ছে এই যে এই গ্রুপের বাইরে, তাদের আসলে ডাক্তাররা কি প্রেসক্রিপশন দিচ্ছে, আমেরিকায় বলেন বা অন্য দেশে বলেন। এদের আসলে এই যে প্রথমে যেটা বললাম স্টেরয়েড, এই স্টেরয়েড ছাড়া আমাদের আর কোনো অপশন নাই এইসব রোগীদের জন্য এখন পর্যন্ত। আচ্ছা, তারপর আসেন যে একজন স্কিপিং এর পর কি আসলে আর কোনো ওষুধ আসছে কিনা, বা এর পরের কি অবস্থা। তো এর পরের অবস্থা বলতে গেলে বলতে হবে যে এরপর বাজারে আসছে জিন থেরাপি, যেটা দেখেন যে জিন থেরাপির যে ঔষধ, সেটা জিন থেরাপি নিয়ে আসলে দুইটা ট্রায়াল চলতেছিল আমার জানা মতে। একটা হচ্ছে সারেপ্টা থেরাপিউটিক্স এর, এটা ওরা বলতেছিল যে মাইক্রোডিস্ট্রফিন। আর ফাইজারের আরেকটা ক্লিনিক্যাল ট্রায়াল চলতেছিল, সেটা ছিল ম্যাক্রোডিস্ট্রফিন। তো ফাইজারের ট্রায়ালে কিছু আনএক্সপেক্টেড সিনারিওর কারণে বা ঘটনার কারণে তারা আসলে ট্রায়ালটা আপাতত বন্ধ আছে এখন পর্যন্ত। আমার জানার মধ্যে যে ওই ট্রায়ালটা, আমি জানি না ওটা ওটা আর আগাবে কিনা, বাট আমি যতটুকু জানি ওটা আসলে ওটা এখন হল্ট হয়ে আছে। আমার মানে আমি যতটুকু জানি সেটা হয়তো আর আগানোর চান্স কম। কিন্তু সারেপ্টা থেরাপিউটিক্স ওদের হচ্ছে যে মাইক্রো ডিস্ট্রফিন পুশ করার যে থেরাপিটা বা জিন থেরাপি যেটা, ওইটা বাজারে আসছে প্রথম বাজারে। বাজারে বলতে ইউএসএ তে এফডিএ অ্যাপ্রুভাল পায় 2023 সালের 22শে জুন। তো তখন ওইটা অ্যাপ্রুভাল দেওয়া হয় 4 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য। তো কেন হচ্ছে ওই গ্রুপের জন্য দেওয়া, কারণ হচ্ছে এফডিএ দেখলো যে সার্ভটা যে ক্লিনিক্যাল ট্রায়াল করেছে সেখানে এই গ্রুপের বাচ্চারা বেশি ছিল, যতটুকুই ছিল এদের পরিমাণ, এদের সংখ্যা বেশি ছিল, এবং এই গ্রুপের বাইরের সম্পর্কে ওদের কাছে তেমন তথ্য নাই, যার কারণে তখন হয়তো এরা 4 থেকে 5 বছর বাচ্চার জন্য অ্যাপ্রুভ করেছে। এবং তারা বলেছে যে অন্য আরো এজ গ্রুপের বাচ্চার জন্য যেন ডেটা দেওয়া হয়, সাবমিট করা হয়। তারপর বিভিন্ন আরো ডেটা সাবমিট করার পর এই বছর 2024-এর 20শে জুন এটা 4 অ্যান্ড ওল্ডার, আই মিন 4 বছরের চেয়ে বেশি বছর বয়সী, হাঁটতে পারুক অথবা হুইল চেয়ারে থাকুক, অ্যাম্বুলেটরি বা নন অ্যাম্বুলেটরি, সবাইকেই দেওয়ার জন্য এফডিএ অ্যাপ্রুভ করেছে। এখন এই ওষুধটা কিভাবে দেওয়া হয়? সেই ওষুধটা আসলে একবারই দেওয়া হয়, একটা ভাইরাসের থ্রুতে দেওয়া হয়। এখন এইটা হলো যে ভাইরাসের ভিতরে, ভাইরাসের বডিতে
এই যে জিনটা, আমাদের যে জিনটা ফল্টি, সেই জিনটার একটা পোর্শন, যেহেতু এটা বলা হচ্ছে, এটা কিন্তু পুরা জিনটা দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের যে ভাইরাসটাকে, এটাকে আসলে হচ্ছে একটা বাহন হিসেবে ব্যবহার করে বডিতে এটা ঢুকানো হচ্ছে। তো এই যে বাহন, এখন ধরেন আপনি যে বাহনটা ইউজ করছেন সেটা হচ্ছে হয়তো আপনার বাস, একটা প্রাইভেট কারের সাইজের, যেটার মধ্যে আপনি হয়তো 4 জন বা বড়জন 5 জন বসতে পারবেন। কিন্তু আপনার যে ডিস্ট্রফিন জিনটা, এটা আসলে হচ্ছে মানব দেহের, মানুষের শরীরে সবচেয়ে বড় জিন। সো এটার সাইজ ধরেন যে 40 জন বসতে পারে এরকম। এখন সেটার জন্য লাগবে আপনার বাস, কিন্তু সেই বাসের ব্যবস্থা আমাদের নাই। আমাদের আছে গাড়ির ব্যবস্থা। এখন আপনি কি করবেন? আপনি কি হচ্ছে পুরা 40 জনকে একটা গাড়িতে ঢোকাতে পারবেন? পারবেন না। সো গাড়িতে কি করতে পারবেন? আপনি 4 জন বা 5 জন ঢুকাইতে পারবেন। তো রিসার্চাররা গবেষণা করে যেটা বের করছেন যে ওই ডিস্ট্রফিন জিনের ফাংশনাল অংশ, মানে যে অংশটা সবচেয়ে বেশি কাজ করতে পারে, সেই অংশটাকে সেপারেট করে ওনারা হচ্ছে ওই ইম্পর্টেন্ট 5 জনকে ধরেন একটা প্রাইভেট কারে ঢুকায় বডিতে ঢুকাই দিল। তো ভাইরাসের কারণে যেটা হয়, ভাইরাস হচ্ছে মোটামুটি শরীরের সব জায়গায় পৌঁছায়, বিভিন্ন সবগুলা কোষে পৌঁছায়, ওই জিনিসটা কপি করে দিবে, বা সব জায়গায় হচ্ছে ওই ওই জিনটা বা মাইক্রো জিন, যেটা যে অংশটা, সেটা হচ্ছে সব জায়গায় পৌঁছে দেওয়ার কথা। তো এখন এই পোছাই দিলে কি হবে? পোছাই দিলে হচ্ছে ধরেন একটা পরিমাণ প্রোটিন হয়তো তৈরি হবে। এখন এটা কি আসলে সমাধান কিনা? এখন রিসার্চার যারা ছিলেন বা গবেষক যারা ছিলেন, তাদের টার্গেট ছিল আসলে এটা, ওনারাও জানেন এটা আসলে সম্পূর্ণ সমাধান না। কারণ আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের লাগবে হচ্ছে এক বাস ভর্তি মানুষ, কিন্তু আমরা পাঠাইলাম হচ্ছে একটা প্রাইভেট গাড়ি ভর্তি মানুষ। এখন কিভাবে কাজ হয় বলেন? তো তাইলে কি আসলে হবে না কিছুই? এখন এটা টার্গেট হচ্ছে যে কিছু হবে, মানে আগে যেটা হয়তো এক্সন স্কিপিং মেডিসিন, যেটা তার চেয়ে এটা অবশ্যই আরো বেশি প্রোগ্রেশন বন্ধ করতে সক্ষম হবে এটা। তো এটা ক্লিনিক্যাল ট্রায়াল থেকে দেখা গেছে, বাট স্টিল আমরা যদি ডাক্তারকে জিজ্ঞেস করি এটা হইলে কি হবে, ওটা হইলে কি হবে, ডাক্তার আমাদেরকে প্রায় বলেন আমরা আসলে এখনো ডেটা কালেক্ট করছি, আমাদের কাছে এত পরিমাণ, এনাফ পরিমাণ ডেটা নাই। সো এই ডেটা কালেক্ট হইলে পরে হয়তো আমরা বলতে পারবো। এখন এই জিন থেরাপি নেওয়ার কারণে তারা, যেহেতু এটা নতুন ওষুধ, তারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রিকশন বা সাবধানতা অবলম্বন করে ওষুধটা দেন। এবং এইখানে দেখা গেছে যে আগে পরে বিভিন্ন হাই ডোজের স্টেরয়েড দিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে, কারণ হচ্ছে আপনি যখন একটা বডিতে ভাইরাস দিবেন, আমরা যখন ভাইরাসে অ্যাটাক হই দেখবেন যে যখন সিজন চেঞ্জ হয়, আমরা হচ্ছে সর্দি কাশি হাঁচি কাশি এগুলো হয়, এগুলো হচ্ছে ভাইরাস থেকে হয়। তো এগুলোর জন্য আসলে তেমন কোনো ওষুধ নাই। ভাইরাস হলে আমরা কি করি, যে ডাক্তারের কাছে যাই, ডাক্তার, আপনি হয়তো প্যারাসিটামল খেতে পারেন জ্বর আসলে জ্বর কমানোর জন্য, কিন্তু ভাইরাসের জন্য আসলে কেমন তেমন উল্লেখযোগ্য তেমন ঔষধ নাই। আপনি যেটা কি বলে অ্যান্টিবায়োটিক হিসেবে খান, সেটা আসলে ব্যাকটেরিয়া ট্রিটমেন্ট করার জন্য দেওয়া হয়, যদি ব্যাকটেরিয়া কোনো রোগের কারণ হয়ে থাকে। আর ভাইরাস যদি কোনো রোগের কারণ হয়ে থাকে, তাহলে আসলে নর্মালি কোনো ওষুধ ডাক্তাররা দেন না। তো ভাইরাস যদি বডিতে ঢোকে, তাহলে আসলে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যার কারণে আহ, উম, আমরা যখন এই যে ভাইরাসটা ব্যবহার করে এই ওষুধটা দেওয়া হচ্ছে, সেই ভাইরাসটার অ্যান্টিবডি যদি বডিতে আগে থেকেই থাকে, তাহলে আসলে সে এই আম, এই ওষুধটা নিতে পারবে না। আবার ধরেন একবার যদি দেওয়া হয়, সেক্ষেত্রে সে আর হচ্ছে পরবর্তীবার এই ওষুধটা নিতে পারবে না। সো এটা একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম ঔষধ। তো একটাই ডোজ, ধরেন যে এটা হয়তো কয়েক ঘন্টা সময় ধরে এটা দেওয়া হয়। আহ, তো এটা দিলে আসলে কি হবে, এটার সাথে ধরেন আপনি মিলাতে পারবেন যে বেকার মাস্কুলার ডিস্ট্রফি, যারা, যে যদি আপনারা জেনে থাকেন, বেকার মাস্কুলার ডিস্ট্রফির সাথে ডুশেন মাস্কুলার ডিস্ট্রফির ডিফারেন্স হচ্ছে ডুশেন মাস্কুলার ডিস্ট্রফিটা একদম শুরু থেকেই, আমরা বাচ্চা যখন ছোট থাকি তখন থেকে আসলে সিমটম গুলো দেখা যায়। আর বেকার মাস্কুলার ডিস্ট্রফিটা আসলে সিমটম দেখা যায় বয়স যখন 18 বা 20 পার হয় তারপর। তো তখন পর্যন্ত আমাদের যে ডিস্ট্রফিন প্রোটিনটা, সেটা কিন্তু বেকার মাস্কুলার ডিস্ট্রফি যে পেশেন্ট, ওনার হচ্ছে জন্ম থেকে ওইটা প্রোটিন তৈরি হয়ে আসছিল। বাট 20 বছরের পরে বা 18 বছরের পরে দেখা গেছে যে ওটার কার্যক্ষমতা কমে গেছে, বা আস্তে আস্তে এটা ডিক্রিজ করতে থাকে। কিন্তু ডুশেন মাস্কুলার ডিস্ট্রফির ক্ষেত্রে এটা একদম জন্ম থেকেই আম, এরকম হচ্ছে, যার কারণে এখন যখন এই ওষুধটা দেওয়া হবে, তখন বেকার মাস্কুলার ডিস্ট্রফির কাছাকাছি কিছু হওয়ার কথা, আই মিন ইমপ্রুভমেন্টটা ওইরকম হওয়ার কথা। কিন্তু যেহেতু জন্ম থেকে এতদিন পর্যন্ত মাসল ড্যামেজ হয়ে গেছে, রিপ্রোডিউস হয় নাই, সেই কারণে হয়তো ওই পরিমাণ হবে না। এখন এই ওষুধটা কি সব মাস্কুলার ডিস্ট্রফিকে দেওয়া যাবে কিনা?
এই সব মাস্কুলার ডিস্ট্রফির ক্ষেত্রে আমার আসলে জানা নাই, বাট বেকার মাস্কুলার ডিস্ট্রফিকে আমি এক জায়গায় পেয়েছি যে বেকার মাস্কুলার ডিস্ট্রফি পেশেন্ট যদি এইটা নেন আসলে তার জন্য কোনো সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হবে না। সো এইটা টার্গেট হচ্ছে যে ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি পেশেন্টকে বেকার ফিনোটাইপে বা বেকার মাস্কুলার ডিস্ট্রফির সম পরিমাণ একটা পর্যায়ে নিয়ে যাওয়া। এখন যদি এই যে ডিস্ট্রফিন জিন এটা সম্পূর্ণতা দেওয়া পসিবল হতো তাহলে হয়তো আরেকটু বেশি ইমপ্রুভমেন্ট পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু যেহেতু সম্পূর্ণটা দেওয়া যাচ্ছে না সেহেতু ওটা হচ্ছে না। এখন সব পেশেন্টই কি আসলে এই ওষুধটা নিতে পারবে? তো এখানে হচ্ছে উত্তর হচ্ছে যে আসলে সব পেশেন্ট নিতে পারবে না, কারণ এই যে বললাম যাদের বডিতে অ্যান্টিবডি আগে থেকেই তো হয়ে আছে, ধরেন কোনো কারণে হয়তো ওই ভাইরাস, যে ভাইরাসের থ্রুতে দিচ্ছে, এখন এটা কিন্তু ভাইরাস বিভিন্ন রকম বিভিন্নটা হতে পারে, কিন্তু এখানে যে ট্রায়াল চলেছে বা ট্রায়াল করেছে তারা একটা ভাইরাসের উপরই ট্রায়াল করেছে। সো ও তারা মানে ডাক্তাররা ওই মানে যে ওষুধটা বানানো হয়েছে সে হচ্ছে ওই ভাইরাসটা দিয়ে করা হবে। এখন কোনো কারণে যদি আপনার বডিতে ওই ভাইরাসের অ্যান্টিবডি থাকে আপনি আর এই ওষুধটা নিতে পারবেন না, আপনি এটার জন্য এলিজিবল না। অথবা আপনি একবার নিলেন, পরবর্তীতে যদি কোনো কারণে আবার নিতে হয় আপনার, আপনি সেটা নিতে পারবেন না, কারণ হচ্ছে আপনার বডিতে অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। এটার সমাধান কি? এটার জন্য আলাদা একটা রিসার্চ, একটা না কয়েকটা রিসার্চ হচ্ছে যে এই অ্যান্টিবডির পরিমাণটা কমানো যায় কিনা। সো যদিও বা এই রোগটা খুবই রেয়ার বা বিরল, তারপরও হচ্ছে 3600 3500 ছেলের মধ্যে একজন ছেলের এই রোগটা আছে। সো সেই হিসাবে আসলে মানে বাংলাদেশ বলেন অথবা হচ্ছে সারা বিশ্বে বলেন এই রোগের রোগীর সংখ্যা আসলে যথেষ্ট ভালো পরিমাণ রোগী আছে। তো এটার উপর গবেষণা চলতেছে। ইভেন দো জিন থেরাপির মেডিসিন বাজারে আসছে, তারপরও কিন্তু দেখেন যে সবাই কিন্তু এই ওষুধটা নিতে পারতেছে না। তো তাদের জন্য আসলে ট্রিটমেন্ট কি? তাদেরকে ডাক্তার স্টেরয়েড ছাড়া আর কোনো চয়েস দিতে পারছেন না, এটা আপনি যেখানেই বলেন, এটা বাংলাদেশে বলেন আমেরিকায় বলেন, আমার জানা মতে হচ্ছে স্টেরয়েড ছাড়া অথবা এবং হচ্ছে সাথে ধরেন একটু হার্টের কিছু যদি এরকম হয় যে বয়স বেড়ে যায়, এটা আসলে যেটা হয় যে যেহেতু এটা মাসেলের রোগ এবং আমাদের সারা বডিতে বিভিন্ন জায়গায় মাসেল আছে এবং এটা শুরু হয় পায়ের দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে আসে। তো ডাক্তাররা সবসময় এটা মনিটরিং এ রাখতে হবে, চেক আপে রাখতে হবে যে এটা আসলে যদি আপনার হার্টের কাছাকাছি হার্টের কোনো মাসলকে এফেক্ট করতেছে মনে হয় সেক্ষেত্রে ডাক্তাররা হয়তো আপনাকে হার্টের ওষুধ দিবে, যদি ব্রেনের মাসলকে এফেক্ট করতেছে মনে হয় তাহলে ব্রেনের ওষুধ দিবে। তো ডাক্তারের সাথে আসলে সবসময় আমাদেরকে কমিউনিকেট করতে হবে, যোগাযোগ রাখতে হবে। তো যারা হচ্ছে এই ওষুধগুলো নিতে পারতেছেন না তাদের আসলে এখনো স্টেরয়েড ছাড়া কোনো চয়েস নাই। এবং এটা নিয়ে এই রোগ নিয়ে আসলে বিভিন্ন ধরনের রিসার্চ গবেষণা চলতেছে। সো আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি খুব ভালো একটা ওষুধ হয়তো আসবে। বা হয়তো এখন পর্যন্ত জিন থেরাপি যেটা আসছে এটাও ধরেন আজ থেকে 5 বছর পরে যারা ছিলেন তারা কিন্তু এই ওষুধটা পান নাই। তো এখন ধরেন এই ওষুধটা বাজারে আসছে, তো আজ থেকে 5 বছর পরে আবার হয়তো আরো আরো ভালো টেকনোলজির ওষুধ, আরো আরো উন্নত টেকনোলজির ওষুধ আসবে। তো এখন যেসব গবেষণা চলতেছে তার মধ্যে একটা হচ্ছে জিন এডিটিং, যেটা হচ্ছে যে আপনার ক্রিসপার, বা আপনার নাম শুনছেন কিনা আমি জানি না। তো এটা দিয়ে হচ্ছে জিন কেটে, আই মিন হচ্ছে দেখা গেছে যে আপনি আহ, ধরেন কাগজ বা একটা ফিতা আছে, ফিতার মধ্যে আপনি দেখলেন যে একটু ঝামেলা আছে, আপনি কেটে জোড়া দিয়ে ওটা ফিক্স করতে পারেন। তো এটা হচ্ছে ওইরকম একটা টেকনোলজি যেটা জিন কেটে ওটাকে ফিক্স করতে পারবে, কিন্তু সেখানে সমস্যা হচ্ছে যে যদি মানে এটা যেহেতু জেনেটিক বিষয়, এটা ফিতার মতো সিম্পল না, জিনিসটা হচ্ছে যে যদি একটু 19-20 হয় বা সেক্ষেত্রে আসলে দেখা গেছে যে একটা ফিক্স করার পরিবর্তে 10টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই কারণে এটা হতে হবে খুবই প্রিসাইজ এবং এটার উপর বেশ আহ, অনেক কিছু গবেষণা আসলে করতে হবে, অনেক ট্রায়াল করতে হবে, আদারওয়াইজ এটা মানে এটা প্রিসিশন যদি না হয় তাহলে এটা আসলে কাজ করবে না। আর স্টেম সেল থেরাপি নিয়ে অনেকে গবেষণা করছেন। তো আমার জানা মতে এখন পর্যন্ত স্টেম সেল থেরাপি আমি শুনি নাই কারোর জন্য কাজ করছে, বাট স্টিল অনেক জায়গায় এটা নিয়ে রিসার্চ হচ্ছে। হয়তো সম্ভাবনা আছে, এটা ডাক্তাররা বা রিসার্চাররা ভালো বলতে পারবেন, বাট এগুলো নিয়ে গবেষণা হচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ হয়তো অদূর ভবিষ্যতে চিকিৎসা চলে আসবে, কিন্তু আমাদেরকে ততদিন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, বা যে যে ধর্মে আছেন আপনারা আপনাদের সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করতে পারি যে এইগুলা যেন খুব তাড়াতাড়ি বাজারে আসে, খুব তাড়াতাড়ি যেন আমাদের হাতে পৌঁছায়।
এবং আমাদেরকে আসলে ততদিন টিকে থাকার জন্য চেষ্টা চালিয়ে দিতে হবে, আমরা কিন্তু আশা ছেড়ে দিতে পারবো না। ধরেন এই যে ওষুধগুলো আসতেছে এখন, কেউ যদি বলে যে না আমি তো হচ্ছে স্টেরয়েড খেলে কোনো লাভ নাই, বা এখন আমি কেন এটা নিব, এক্ষেত্রে ডাক্তাররা বলেন যে, যেমন আমাদের ক্ষেত্রে, আমাদের বাচ্চার ক্ষেত্রে ডাক্তার যেটা বলছিলেন তখন, যখন হচ্ছে ও ডায়াগনোসিস হয়, তখন ওর বয়স হয়তো মানে 4 বছর বা তারও কম, আহ 3 বছর, 3.5 বছর ছিল। তো তখন থেকে ওষুধ দেন নাই, তখন হচ্ছে আমাদেরকে এক্সন স্কিপিং যেটা ওটা দিয়েছেন, কিন্তু স্টেরয়েডটা তখনও দেন নাই। স্টেরয়েডটা 4 বছর পর থেকে আমাদেরকে বলা শুরু করছেন, কিন্তু আমরা আসলে শুরু করেছি আরো পরে, কারণ আমরা ভয় পাচ্ছিলাম সাইড ইফেক্ট নিয়ে। এখন ডাক্তারদের পরামর্শ হচ্ছে যে আপনাকে স্টেরয়েডটা কেন দেওয়া হচ্ছে, এটা আপনার রোগ সারাচ্ছে না, কিন্তু কেন দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত যে ওষুধগুলো আসছে সেই ওষুধগুলো হচ্ছে আপনার যেই প্রোটিনটা তৈরি করার ব্যবস্থা করতেছে সেটা তো করতেছে ভালো, কিন্তু যেই মাসলটা ড্যামেজ হয়ে গেছে সেটা কিন্তু কেউই রিজেনারেট করতে পারতেছে না এখন পর্যন্ত, যত ওষুধ আসছে। আহ, বা স্পাইনাল মাসকুলার অ্যাট্রফির জন্য একটা জিন থেরাপি মেডিসিন আসছে, সেটাও কিন্তু একই রকম ভাবেই কাজ করে। এবং এটা হচ্ছে যেটা ড্যামেজ যেন আর ড্যামেজ না হয় সামনে, সেটা বন্ধ করার চেষ্টা, বা যেটা ড্যামেজ হয়ে গেছে ওইটা রিকভার করার মতো এখন পর্যন্ত ঔষধ আসে নাই, বা আমি, বা আসলেও আমি জানি না। তো সেক্ষেত্রে আসলে আপনারাই বলেন যে এখানে আসলে সমাধানটা কি হতে পারে। আমাদেরকে চেষ্টা করতে হবে যেন ড্যামেজটা স্লোয়ার হয়, ড্যামেজটাকে আমরা যতটা ধরে রাখতে পারি। তো এই কারণেই আসলে স্টেরয়েডটা। এখন আপনারা দেখছেন একজন স্কিপিং মেডিসিন বলেন অথবা জিন থেরাপি বলেন, এটা কিন্তু সবাই নিতে পারতেছে না। একজন স্কিপিং এর জন্য ওই গ্রুপের মধ্যে পড়তেছেন না, আবার জিন থেরাপির জন্য ধরেন আমার বডিতে অলরেডি অ্যান্টিবডি আছে, অথবা আরো বিভিন্ন সমস্যা থাকতে পারে, বা হয়তো আমার অলরেডি হার্ট হয়তো একটু দুর্বল যার কারণে, বা লিভার দুর্বল যার কারণে হয়তো এই ওষুধটা ডাক্তাররা দিতে ভয় পাচ্ছেন, কারণ যেহেতু এনাফ ডেটা নাই। তো সবাই কিন্তু আসলে নিতে পারতেছেন না, তো যারা নিতে পারতেছেন না তাদের চিকিৎসা কি, ডাক্তাররা বলতেছেন স্টেরয়েড নিতে। সো স্টেরয়েড ছাড়া আর কোনো চয়েস ওনারা এখন পর্যন্ত দিচ্ছেন না, এই ওষুধগুলো ছাড়া। তো আমাদের আসলে আশা হারালে চলবে না, আমাদেরকে চেষ্টা করে যাইতে হবে, যে ওষুধই বাজারে আসে যেটাই আসে আমাদের সামর্থ্যের মধ্যে হোক, বা সামর্থ্যের মধ্যে না হলে সামর্থ্য কিভাবে হচ্ছে আমরা করতে পারি, আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। আমাদের ফাইট, আমাদের যুদ্ধ আমাদেরকেই লড়তে হবে, আমাদের যুদ্ধটা অন্য কেউ এসে নড়ে দিয়ে যাবে না। কারণ আপনি নিজেই দেখেন যে আপনি যেটা বুঝেন আপনার বাচ্চার জন্য, সেটা কিন্তু আপনি, আপনার আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সেটা কিন্তু কেউ বুঝবে না। সো আপনার যুদ্ধ আপনাকেই লড়তে হবে, কারণ হচ্ছে আপনিই ভালো বুঝেন আপনার বাচ্চার চিন্তা আপনাকেই অবশ্যই করতে হবে। একই সাথে আমাদেরকে আশা ছাড়লে চলবে না। আমরা হচ্ছে আশার উপর ভর করেই বাঁচি, এবং হচ্ছে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আমরা আশা করছি যে যেটা অলরেডি আমেরিকায় আসছে সেটা হয়তো বাংলাদেশে খুব তাড়াতাড়ি চলে আসবে, অথবা হয়তো অন্য টেকনোলজি বলেন অন্যান্য দেশও গবেষণা করতেছে। যেটাই আমাদের জন্য ভালো হয় আল্লাহ সেই ব্যবস্থাই করবেন। সো আশা করি আপনারা নিরাশ হবেন না, ভালো থাকবেন, বাচ্চাদের যত্ন নেবেন। এবং হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু বলেছেন যে আপনারা ফিজিওথেরাপি বা ব্যায়াম এক্সারসাইজ এগুলা করবেন নিয়মিত। আপনি যদি আমাদেরকে 4 বছরের, আমার বাচ্চার বয়স যখন 4 বছর তখনই বলেছিলেন যে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটুকু ডিফারেন্স হয়, 8-9 বছর যখন বয়স হবে তখন আপনারা ডিফারেন্সিয়েট করতে পারবেন যে পার্থক্যটা কোথায়। সো আমি জানি না আসলে এক্সারসাইজ আমরা ঠিক মতো করতে পেরেছি কিনা, বা হচ্ছে সেটা কতটুকু ডিফারেন্স মেক করেছে। আশা করি ভালো কিছু মেক করেছে। বাট আপনার বাচ্চা হাঁটতে পারুক বা না পারুক, স্টিল চেষ্টা করবেন রেগুলার বেসিসে যেন একটা ব্যায়াম করানো যায়, সেটা অবশ্যই বাচ্চার জন্য ভালো হবে। প্রয়োজনে পিপিএমডি বা এই ধরনের যেসব ওয়েবসাইট আছে সেগুলো থেকে ধারণা নেন কিভাবে ব্যায়াম করানো যায়, এবং সেগুলো নিয়ে বাচ্চার যত্ন নিবেন। ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন, কারণ তা না হলে বাচ্চার যত্ন নিতে পারবেন না। এবং ভালো থাকবেন, এবং আশা ছাড়বেন না। ধন্যবাদ। সালাম।